জি, আদাব দিদি। হ্যাঁ, নমস্কার। নমস্কার। আহ, অনেকদিন আমি মাপ চেয়ে নিচ্ছি। আসলে গত 2 দিন যে ঝামেলা হয়েছে, আমি একটু আসলে ঝামেলার মধ্যে ছিলাম, ফলে ওকে। আমি অ্যাটেন্ড করতে পারিনি। না না, আজকে ঠিক আছে, ঠিক অসুবিধা নেই। আছে। না, আপনি অত্যন্ত ব্যস্ত মানুষ, কিন্তু মানে আমি সুপর্ণা লাহিড়ী বড়ুয়া জানতে চাইছি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন, এবং আমাদের তারেক ভাই এসছেন, এবং গত 2 বছর ধরে যে অশান্ত পরিবেশ। আমি দর্শকদের জানাই যে আমার সাথে এই মুহূর্তে বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক, লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক তৌফিক মারুফ ভাই সঙ্গে আছেন, এবং আমরা তার মুখ থেকে শুনবো সাম্প্রতিক বাংলাদেশের কথা। এবং বাংলাদেশের অশান্ত হলে এটা একটা জিওপলিটিক্যাল ভাবে দক্ষিণ এশিয়ার একটা খুব গুরুত্বপূর্ণ স্থান, এবং বিশেষত আমাদের উত্তর পূর্বাঞ্চলও অ্যাফেক্টেড হয় নানাভাবে। মাঝে মাঝে চিকেন নেক প্রসঙ্গ আসে। এই সার্বিক অবস্থার মধ্যে এই মুহূর্তে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে, তৌফিক ভাই বলুন। অনেক ধন্যবাদ যারা আপনাদের এই চ্যানেলটির মাধ্যমে বাংলাদেশ সম্পর্কে প্রতিক্ষণ প্রতিদিন খোঁজ খবর রাখছেন। বাংলাদেশ নিয়ে আপনারা ভাবেন প্রতিবেশী দেশ হিসেবে, এবং প্রতিবেশী দেশের মানুষ হিসেবে আমরা জানি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় থেকেই, শুধু না তার আগে থেকেও সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে বাংলাদেশ এবং বন্ধু প্রতিম ভারত, এটি আসলে বহুভাবে জড়িত। আমরা একই আবহাওয়া, একই পরিবেশ, একই সংস্কৃতির মধ্য থেকে আর আসলে বেড়ে উঠছি। এটি আহ, আহ, শত শত না, আরো আগে থেকেও হাজার বছর ধরেই একই সংস্কৃতি আমরা বয়ে চলছি। আপনি যে একদম। কথাটি বলছিলেন যে বাংলাদেশ, যদি কোনোভাবে বাংলাদেশের ভালো মন্দ, এটি ভারতবাসীও ভারতবাসীকেও প্রভাবিত করে, বিশেষ করে বাংলা ভাষাভাষী যারা যেখানেই আছেন ভারতবর্ষের, সেখানেই। সেই জায়গা থেকে নিশ্চয়ই। এবার যে একটি রাজনৈতিক পরিস্থিতি, বা 2024-এর 5ই আগস্টের পর থেকে যেই পরিবর্তিত পরিস্থিতি, সেটি আসলে ভারতবাসীকেও উদ্বিগ্ন করেছে। এটি আমরা দেখেছি, আমার পর্যবেক্ষণ তাই বলছে। ফলে এক- বাংলাদেশ কোথায় যাচ্ছে, বাংলাদেশে কি হচ্ছে প্রতিদিন, এটি কিন্তু ভারতের মিডিয়া কভার করছে, এবং উম, ভারতের যারা মানুষ আছেন তারাও খোঁজ খবর রাখছিলেন। সেই হ্যাঁ। জায়গা থেকে বাংলাদেশে আমরা এই ভোটের আগের দিন পর্যন্ত যদি আমরা দেখি বা ভাবি, 5ই আগস্টের পর থেকে বা 24শে জুলাই থেকেই শুরু হয়ে এক ধরনের একটি মৌলবাদী বা ইসলামের নামে কিংবা ধর্মের নাম ব্যবহার করে একটি উগ্রবাদী গোষ্ঠী যেভাবে মাথা চারা দিয়ে উঠেছিল, সেটাই মূলত আমার বিশ্বাস যে ভারতবাসীকে উদ্বিগ্ন করেছে সবচেয়ে বেশি। শুধু যে ভারতের সরকারকে সেটি না, সাধারণ মানুষদেরকেও, যারা মুক্ত হ্যাঁ। চিন্তায় বিশ্বাস করেন, বাঙালি হুম, হুম। সংস্কৃতিকে যারা ধারণ করেন, তাদেরকে এই যে মৌলবাদী বা ধর্মীয় অন্ধত্ববাদী গোষ্ঠীর উত্থানটিকে, এবং এটি এমনই একটি পর্যায়ে চলে এসেছিল যে তারা শুধু রাজনৈতিক কারণেই না, সামাজিক সাংস্কৃতিক দিক থেকে এই মৌলবাদী গোষ্ঠী রাজনীতির নামে আমরা দেখেছি শুধুমাত্র বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবের যে বাড়ি গুড়িয়ে দিয়েছে সেটিই নয়, তার যত প্রতিকৃতি ছিল সবগুলো ধ্বংস করে দিয়েছে। বিভিন্ন জায়গায় রবীন্দ্রনাথের কাচারি বাড়িতে হামলা হয়েছে। যেখানে যা আছে, নানান শিল্পকর্ম যেগুলো আছে সেগুলোর উপরে হামলা করা হয়েছে। বহু ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। এমনকি মাজার চর্চা, সেই মাজার ভেঙেছে। অর্থাৎ এরকম তাণ্ডব বাংলাদেশ কখনো দেখেনি, কখনোই একেবারে, দেখেনি। একেবারে। স্বাধীন বাংলাদেশে এই তাণ্ডব লীলা এই পর্যায়ের কখনো হয়নি। হ্যাঁ, একটি দেশে সরকার ব্যবস্থা, এটি আপনাদের ওখানেও আছে,
রাজনীতির উত্থান পতন হয়, সরকারের পট পরিবর্তন হলে এক পক্ষ মানে পক্ষ বিপক্ষ এটি থাকবে, রাজনীতিতে এটি থাকবে, সমাজে এটি থাকবে, মানুষে থাকবেই। মানুষেও এটি থাকবে। কিন্তু সেটির একটি সহনশীল মাত্রা থাকে, হুম হুম মানবিক একটি বিষয় থাকে। মানবাধিকারের বিষয়টি আমরা যদি বলি, দেখুন বাংলাদেশে 5ই আগস্ট থেকে শুরু করে পরবর্তীতে যা ঘটলো, এটি আমাদেরকেই শুধু অবাক করেনি বা কষ্ট দেয়নি, পীড়া দেয়নি। যেভাবে ধ্বংসযজ্ঞ চলেছে, সেটা মানুষকে যেভাবে মেরে, পুলিশদেরকে মেরে পুড়িয়ে ঝুলিয়ে ব্রিজের সাথে ঝুলিয়ে রেখেছে, গাছে ঝুলিয়ে রেখেছে, পুলিশকে থানার মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এরপরে আপনারা দেখলেন যে একজন মানুষকে একজন মাজার উপাসক, তাকে কবর থেকে তুলে তার দেহটি পুড়িয়ে দেওয়া হয়েছে। সে কিন্তু মুসলমান ছিলেন। হুম হুম তো মানে ধার্মিক উন্মাদনা, ধার্মিক উন্মাদনা, এক কথায় যে সেটা একটা, সেখানে যুক্তি ছিল না অনেক ক্ষেত্রেই। কিন্তু একটা আমার বারুক ভাই একটা প্রশ্ন, যে এখন যিনি আমাদের আপনাদের বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হলেন, এবং আপনার উনি বাংলাদেশের ম্যানিফেস্টোর ক্ষেত্রে কিছু কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলছিলেন, যে বাংলাদেশই প্রথম, এবং তিনি কতগুলো যে বলছিলেন যে স্বনির্ভর বাংলাদেশের ক্ষেত্রে, যেখানে একটা চাকরির ইত্যাদি, যেখানে মানে 50 লক্ষ নতুন ভোটার এবার ভোট দিয়েছেন, এবং তাদের, আপনার কি মনে হচ্ছে যে এই সময় থেকে শুরু হবে একটা নতুন বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধে তৈরি বাংলাদেশ, আপনার মনে হচ্ছে? এবং সেখানে যেই যেই সমস্যাগুলো ছিল, যেমন ধরুন আপনার একটা শ্রেণী বৈষম্য ছিল, একটা চাকরির অসুবিধে ছিল, যেটা প্রত্যেক দক্ষিণ এশিয়ার দেশেই একটা বিশাল সমস্যা, এখন নতুন প্রজন্ম দিশেহারাহীন হওয়ার একটা কারণ, যে সেখানে একটা বেকারত্ব, আপনার মনে হচ্ছে এই সমস্যাগুলো সমাধানের দিকে এগোবে? দেখুন, একটি সরকার যখন হয়, নতুন হয়, নতুন অবস্থায় প্রথম একদিন দুদিন তারা আকাশ সম নানান প্রতিশ্রুতি দেয়, স্বপ্ন দেখায় মানুষকে, এটি ঠিক। তারেক রহমান, যিনি এখন দায়িত্ব নিয়েছেন, আজকে তার প্রথম কর্মদিবস ছিল, এবং তিনি যথাযথভাবে সেই বিষয়গুলো বলেছেন, জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, কর্মস্থলে গিয়ে বলেছেন, এগুলো বলেছেন। আরেকটি বিষয় যে তিনি তার যে একজন তুলনামূলক বাংলাদেশে তরুণ যতজন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান, তাদের মধ্যে তিনি অন্যতম হয়েছেন, এটি একটা ভালো। তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেটি নতুন প্রজন্মকে, তরুণ প্রজন্মকে উৎসাহিত করবে, এগুলো ইতিবাচক দিক আছে। তিনি যে স্বপ্ন দেখাচ্ছেন, সবার আগে বাংলাদেশ, ভালো স্লোগান। কিন্তু আপনি যেখান থেকে শুরু করেছিলেন বা আমি যেখান থেকে শুরু করেছিলাম, সেই জায়গাটায় যদি যাই, 5ই আগস্টের পর থেকে আমি আগের কথা বাদই দিলাম, কারণ এই তারেক রহমান কিন্তু এখন প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু তার বিরুদ্ধে এর আগে বিগত সময়ে যত অভিযোগ, অনুযোগ, মামলা, তার দণ্ড, আহ, সেগুলো যেমন ছিল, সেগুলো আবার ভুলে গেলে চলবে না। পাশাপাশি এই যে আমরা গত 15 বা 16 17 মাসে যে তাণ্ডব লীলার কথা বললাম, যে মানবাধিকার লঙ্ঘনের চরম যে ব্যাপারগুলো দেখলাম, যে ধ্বংসযজ্ঞগুলো দেখলাম, সেটিতে কিন্তু তিনি নিজেও, ওই তারেক রহমান, তিনি নিজেও অংশীদার ছিলেন, অংশীজন ছিলেন। তার নামে স্লোগান দিয়ে বঙ্গবন্ধুর বাড়িতে বাড়ি ভাঙা হয়েছে, এটা তো বিশ্ববাসী দেখেছে। কিন্তু কোন জায়গায় কি তিনি সেগুলোকে থামানোর জন্য বলেছেন? কিংবা তিনি যার সুবাদে বাংলাদেশে এসছেন, সেই যে ডক্টর ইউনূস, তার সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, গতকালকে যেটি শেষ হলো বা দুদিন আগে, সেই সরকারটি যে তাণ্ডব লীলা চালালো, সেইটার কখনো কোনো জায়গায় প্রতিবাদ করেননি তারেক রহমান। ইভেন এই দায়িত্ব নেওয়ার পরও অনেকে আশা করেছিলেন তিনি অন্ততপক্ষে বলবেন যে ঠিক আছে, গত 16 17 মাসে যেই ধ্বংসযজ্ঞগুলো হয়েছে, যেই অপরাধগুলো হয়েছে, মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনাগুলো ঘটেছে, আমরা সেগুলো দেখব বা আমরা সেগুলোর তদন্ত করব, সেগুলোর বিচারের, আইনানুগ বিচারের ব্যবস্থা করব, এগুলো কিন্তু বলেননি। ফলে এই জায়গাটিতে, যদিও আমরা অনেকে একটু বলছি, একটা জায়গায় ওই যে নাই মারছে কানামা ভালো, এরকম একটা প্রবাদ আছে না, হ্যাঁ সেই হ্যাঁ হ্যাঁ। জায়গায়
অনেকে মনে করছেন যে যেহেতু জামাতকে ঠেকানো গেছে, ফলে হ্যাঁ, সেই হিসেবে সেই অঙ্কে বা মৌলবাদী গোষ্ঠী ক্ষমতায় আসি আসি করছিল, সেরকম একটি পরিস্থিতি থেকে রক্ষা করে বিএনপিকে তুলনামূলকভাবে একটি মুক্তিযুদ্ধের পক্ষের আহ, হিসেবে আহ, পরিগণিত করা হচ্ছে। কিন্তু হ্যাঁ, মুক্তিযুদ্ধের জায়গা, তারেক রহমানের বাবা মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি তাকে বলা হয়, বিএনপি তাকে বলে স্বাধীনতার ঘোষক। কিন্তু এই যে 16-17 মাসের স্বাধীনতার নামে যা হয়েছে, ভারত বিদ্বেষের নামে যা কিছু হয়েছে, তিনি নিজেও বহুবার গত 18 মাসের বক্তব্যে ভারতের বিরুদ্ধে তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। কিন্তু হ্যাঁ, ভারত ভারত সরকার, সরকারের প্রধান নরেন্দ্র মোদী, তিনি দেখলাম তারেক রহমান যখন বিজয়ী হলেন, ফলাফল প্রথম, আনুষ্ঠানিকভাবে হ্যাঁ, হ্যাঁ, ঘোষণার আগেই তিনি অভিনন্দন জানিয়েছেন সবার আগে। একদম, এরপর একদম আবার ফোনে কথা বলেছেন। তো স্বাভাবিকভাবে বলেছেন। প্রশ্নটা জাগে যে হ্যাঁ, ভারত, তার মানে কি ভারতের বিরুদ্ধে বাংলাদেশে গত 18 মাসে যত স্লোগান হয়েছে, ঢাকা না দিল্লি, এই ধরনের স্লোগানে হ্যাঁ, তিনিও অনেক সুর মিলিয়েছিলেন। তারপরে হ্যাঁ, ভারতীয় এম্বাসিতে হামলা হয়েছে, কত কিছু হলো। এইসব নিয়ে তারেক রহমান কিন্তু কোনো কথা বলেননি। এখন জানি না ভারত কোন অঙ্কে বা কোন হিসেবে নতুন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরির চেষ্টা করছেন, সম্পর্ক উত্তরণের চেষ্টা করছেন। এগুলো এখন দেখতে হবে, কারণ আজকে সরকারটির মাত্র একটা দিন যাচ্ছে। তো দেখতে হবে সামনে তার পথ চলা কি হয়। সে যে অঙ্গীকারগুলো করেছে, সে যে আপনি পরিকল্পনাগুলো ইয়ে করেছে। হ্যাঁ, একটা কথা কিন্তু এটাও তো ঠিক যে যে বহুজাতিক কোম্পানির একটা প্রতাপ বাংলাদেশে ছিল, এবং সেই বহুজাতিক কোম্পানির ভারতবর্ষেও বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সাধারণ মানুষের ল্যান্ড গ্র্যাবিং এবং বিজনেস, একটা যে সম্পূর্ণ যে একটা রুট, যে পার্বত্য চট্টগ্রাম থেকে মিয়ানমার পর্যন্ত রুটের একটা ইয়ের এবং ইলেকট্রিসিটির উৎপাদনের বিষয়, এই সবগুলো, এবং তারেক রহমানও প্রাইভেটাইজেশনের কথা বলছে। এগুলো থেকে আপনার কি মনে হচ্ছে যে সাধারণ মানুষের কাছে সমস্যাগুলো, কারণ বেনিফিশিয়ারি ভোট তো একটা, যেমন ভারতবর্ষের জন্য খুব সহজ হয়ে যাচ্ছে, এবং দেখলাম বাংলাদেশেও উনি সঙ্গে সঙ্গে মহিলাদেরকে টার্গেট করে 500 টাকা বাড়িয়ে দেওয়ার যে কথা বললেন, এবং যে চূড়ান্ত ক্রাইসিসে মহিলারা আছেন, গার্মেন্ট ইন্ডাস্ট্রির অবস্থাও বিশেষ ভালো নয়, সেক্ষেত্রে বেনিফিশিয়ারি পলিটিক্সটাই কি মূল ধারা হয়ে প্রাইভেটাইজেশনের দিকে গিয়ে আর্থসামাজিক বিষয়টা আসলে শ্রেণী বৈষম্যটা থেকেই যাবে বলে আপনার কি মনে হয়, না আপনি অন্যভাবে ভাবছেন? না, আমার কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত এই সরকার আজকে একটা দিন তারা যেই সব কথা বলেছে বা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, দেখুন আমাদের অঞ্চলে কি হয়, আপনাদের ওইখানে এবং আমাদের বাংলাদেশেও একই তো পরিবেশ পরিস্থিতি, রাজনীতির ধরন অনেক ক্ষেত্রে মিল আছে। সেটা হচ্ছে ভোটের আগে অনেক কথা বলা হয়, কিন্তু বাস্তবতা হুম, হলো যে যখন মাঠে বা বাস্তবায়নের পর্যায়ে চলে যায়, তখন কে কিভাবে অ্যাক্ট করছে, কে কিভাবে এটি কাজের দেখায়, সেই বিষয়কে আমি তো মনেই করি যে তারেক রহমান যত সহজে তিনি যেই কথাগুলো বললেন, তিনি খুব দ্রুত সময়ের মধ্যেই আটকে যাবেন এই ক্ষেত্রে। ধরুন আপনি যে ইস্যুগুলো বললেন, অর্থাৎ হুম, ভারত বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট যখন ইস্যুগুলো সামনে এসে দাঁড়াবে, উদাহরণ দেই, এখন যদি তিস্তা চুক্তি নিয়ে সামনে কোনো একটা ইস্যু তৈরি হয়, কিংবা এই হুম, যে হুম, আপনি রোডের কথা বললেন, যে কানেক্টিভিটির কথা হুম, বললেন, সেই ইস্যুটি যদি হুম, সামনে এসে দাঁড়ায়, তখন তার হুম, অবস্থানটা কি হবে, চীনের ভূমিকা তখন কি থাকবে, তিনি কি চীনকে বেছে নেবেন নাকি ভারতকে বেছে নেবেন, নাকি কি একদম, করবেন, পাকিস্তানের ভূমিকা কি হবে, আমেরিকার ভূমিকা কি হবে, মার্কিন সাম্রাজ্যবাদ বাংলাদেশকে গত 18 মাসে যেভাবে তাবেদারি একটি রাষ্ট্রে পরিণত করেছিলেন, সেই জায়গা থেকে তারেক রহমান কতটা সহজে এগুলোকে ব্যালেন্স করতে পারবেন। আমরা দেখেছি একদম, শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন, বলা হয় যে চীন, ভারত, আমেরিকা, উম, এই যে একটা ত্রিসংকুল অবস্থার মধ্যে তিনি চেষ্টা করছিলেন ব্যালেন্স করে চলার জন্য। কিন্তু শেষ পর্যায়ে আসলে আহ, আমরা চীন সফরের ইস্যুটাকে যদি দেখি, অনেকে বলছেন যে চীন সফর এবং ভারত ইস্যুটা
অনেকটা কাল হয়ে দাঁড়িয়েছিল শেখ হাসিনার ক্ষেত্রে। এটা একটা উদাহরণ বলার জন্য বলা, কিন্তু বাস্তবতা হচ্ছে তারেক রহমান একজন নতুন সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিয়ে, বা তার দলে অনেক প্রবীণ রাজনীতিবিদ আছেন, তারা আছেন। পাশাপাশি এই যে মৌলবাদী গোষ্ঠীর কথা বললাম, এবং পাকিস্তান পন্থী যারা আছেন বাংলাদেশে তাদের কথা বললাম, তারা ক্ষমতায় আসতে পারেনি, ঠিক আছে, কিন্তু তারাও তো একদম মানে উৎপেতে থাকবে যে তারেক রহমানের ভূমিকা ভারত ইস্যুতে কি হয়। এই যে তারেক একদম। রহমানকে সপরিবারে যে আমন্ত্রণ জানানো হলো, এখন হ্যাঁ, ধরুন হ্যাঁ। তারেক রহমান যেখানে কদিন আগেও বলেছেন, ভারতের বিরুদ্ধে কথা বলেছেন বলেই ইসলামী দলগুলোর সাথে তাদের মিত্রতা ছিল। এই যে হুম। ডক্টর ইউনূস তার বিদায়ী ভাষণেও ভারতের বিরুদ্ধে তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন বলেছেন, দিয়েছেন হ্যাঁ। কিন্তু হ্যাঁ, তারেক রহমান কি তার প্রতিবাদ করেছেন? এখন পর্যন্ত করেননি। তিনি কিন্তু আকার ইঙ্গিতে বা সোজা কথায় বললে তিনি এগুলোকে প্রশ্রয় দিয়েছেন। তিনি এগুলোতে মানে একটু ওই যে আমরা বলি না, আহ্লাদিত হয়েছেন, পুলকিত হ্যাঁ, হয়েছেন। হ্যাঁ। কখনোই তিনি এইটা এগুলোর বিরোধিতা করেননি, বরং বিএনপিকে আমরা সবসময় দেখেছি, যদি বলা হয় সেই ক্ষেত্রে ভারত বিরোধী যে মতবাদ বাংলাদেশে আছে সেই পক্ষকেই বিএনপি সবসময় সমর্থন করে, সমর্থন যোগায়, এটি কিন্তু পরীক্ষিত। এখন হ্যাঁ, ধরুন মোদিজি তিনি নতুন একটা সম্পর্ক বা নতুন কৌশলগত কারণেও যদি হয়, তারেক রহমানকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন। এখন ধরুন সবার আগে মানে বিদেশে তারেক রহমান কোনো ভ্রমণ কর্মসূচি করলে সবার আগে যদি ভারতে যায়, তখন সেটার রিয়াকশনটা বাংলাদেশে কি হয়, এটা কিন্তু একটা একদম। দেখার ব্যাপার আছে। কোন একদম। বাণিজ্যিক চুক্তি আজকে করতে যাক না ভারতের সাথে, দেখবেন এই মৌলবাদী গোষ্ঠীগুলা যারা একসময় তারেক রহমান বা বিএনপির পক্ষে গত 18 মাসে তারা তো সব এক ছিল, নির্বাচন ইস্যুতে না হয় একটু দৃশ্যমান একটু ফারাক দেখা যায়, কিন্তু আদতে তো তারা সবাই এক ছিল না। তো সেই হুম। একদম। জায়গাতে আসলে তারেক রহমানের জন্য সামনে অনেক ধরনের পরীক্ষা আছে, আসছে, এবং জটিল অনেক জটিল কুটিল আমরা যে ভূরাজনৈতিক ইস্যুগুলো, এটি আসলে খুব সহজ না। আপনারা দেখবেন এই যে পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী হিসেবে যাকে নিয়োগ দিয়েছে, সেই খলিলুর হ্যাঁ, রহমান, হ্যাঁ। এই তাকে যখন উপদেষ্টা করা হয় এক পর্যায়ে এই বিএনপি কিন্তু তার পদত্যাগের দাবিতে আন্দোলন করেছিল, আপনাদের মনে আছে, আপনারা একটু খুঁজে দেখবেন। এখন তাকেই পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে। তার এই যে খলিলুর রহমান কিন্তু যে ভারত বিদ্বেষী গ্রুপ বা গংদের সঙ্গেই তার জোটবদ্ধ ছিল। সে মার্কিন মদতপুষ্ট, মার্কিন কোটায় তিনি মন্ত্রী হয়েছেন, এখন সেটি বলা হয় উপদেষ্টাও তাই হয়েছিলেন। এগুলো তো বলা হয়, এগুলো এখন খণ্ডন করতে পারে কিনা তারেক রহমান, নতুন কোন পরিস্থিতি তৈরি করতে পারে কিনা, যেমনটা ভাবা হচ্ছে যে ভারত যেভাবে আওয়ামী লীগের সঙ্গে বন্ধুত্ব করেছিল বা আওয়ামী লীগ সরকারের সঙ্গে বন্ধুত্ব ঐতিহাসিকভাবে আছে, অনেকে ভাবছেন যে ভারত হয়তোবা রাজনীতির কারণে হোক, কৌশলগত কারণে হোক, তারা এখন এই বিএনপি সরকারের সঙ্গেও মনে হয় আওয়ামী লীগের চেয়েও আওয়ামী লীগকে বাদ দিয়ে বা আওয়ামী লীগকে ছুড়ে ফেলে তারা। এক্ষেত্রে তৌফিক ভাই, শেখ হাসিনার ভবিষ্যৎ সম্পর্কে আপনার কি মনে হয়? এটা নিয়ে মানে আপনার কি মনে হচ্ছে যে এটার সঙ্গেও কি একটা খুব কূটনৈতিক এর মানে খুব সরাসরি এই মুহূর্তে এটা একটা বড় প্রশ্ন হবে, একটা বার্গেনিং এর? আমার কাছে তেমনটা মনে হয় না, তেমনটা মনে হয় না, এই কারণে বললাম যে দেখুন শেখ হাসিনার ইস্যুটা তো পরের বিষয়। বাংলাদেশ হুম। আওয়ামী লীগ স্থানীয়ভাবে বা বাংলাদেশের রাজনীতিতে এমন একটি শক্তি, তারা এখন বিভিন্ন কৌশলগত কারণেই আমি বলবো যে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং আরো কিছুদিন তারা ওয়েট করবে, এরপরে কিন্তু তারা মাঠে নামবে। ডক্টর ইউনূসের সময় আওয়ামী লীগ মাঠে নামতে পারেনি, তাদেরকে আলাদা করে রাখা হয়েছিল, এবং সেই ক্ষেত্রে সেনাবাহিনীর একটা বড় ভূমিকা ছিল। কিন্তু এখন ছিল। যেহেতু একটি রাজনৈতিক দল ক্ষমতায় আছে,
আপনাদের আপনি তো নিজেই পর্যবেক্ষণ করেন বাংলাদেশের পরিস্থিতি। যদি কোনো রাজনৈতিক সরকার, অর্থাৎ এর আগে বিএনপি যতবার ছিল ক্ষমতায়, সেই প্রতিবারই দেখেছেন আওয়ামী লীগ কিন্তু তাদের যে রাজনৈতিক সক্ষমতা সেটির প্রমাণ কিন্তু দিয়েছে বিভিন্ন দিয়েছে। ভাবে। হুম। এইখানে বিএনপি এখন যা করবে সেটাও আওয়ামী লীগ হয়তো একটু পর্যবেক্ষণ করবে। আমার কাছে মনে হয় খুব দ্রুত সময়ের মধ্যেই ভারত ইস্যুতে যে কথাটি আমি বলতে চাচ্ছি বা বললাম, ভারত ইস্যুতে বাংলাদেশের সম্পর্ক কোন পর্যায়ে যায় সেটা তারেক রহমানের উপর নির্ভর করছে, এবং এইগুলো নিয়েই অনেক জটিল অঙ্ক বা সমীকরণ আমরা দেখতে পাবো। সেই জায়গায় শেখ হাসিনার ইস্যুটি আসলে এক ধরনের, আমার কাছে মনে হয় যে আড়ালে থাকবে, এবং একদম। সময় সুযোগ মতো আওয়ামী লীগ হুম। বা শেখ হাসিনা তারা তাদের সিদ্ধান্ত নিতে ভুল করবে না। কারণ ওই যে বললাম, উদাহরণ দেই, ধরেন এখন এমন কোন চুক্তির ইস্যু যখন এই যে তারেক রহমান যদি ভারত ভ্রমণে যান, নিশ্চয়ই হুম। সেখানে বৈঠক হবে, সেখানে বিভিন্ন চুক্তি ইস্যু টুসু হবে। তো সেই যে ভারত বা বাংলাদেশ সম্পর্কিত যে চুক্তিগুলো, আপনার কি মনে হয় যে সেখানে শেখ হাসিনাকে প্রত্যর্পণের চুক্তি বা হ্যাঁ। ইস্যুটি খুব হ্যাঁ। উল্লেখযোগ্য থাকবে? কারণ তার আগে ভূ রাজনৈতিক অনেক ইস্যু থাকবে, বাণিজ্যিক অনেক অনেক ইস্যু থাকবে অনেক বড় কিছু বড়। থাকবে। একদম, একদম। আর আমি একটা শেষ আপনাকে প্রশ্ন করতে চাই যে আমি আসলে 21শে ফেব্রুয়ারি 2017-তে ছিলাম ঢাকাতে। আপনার সঙ্গে আমার বিভিন্ন বিষয় নিয়ে, ভাষা নিয়ে কথা হয়েছিল। এবারের পরিস্থিতি কি? কিভাবে 21-এর বইমেলা কি হচ্ছে? কিরকম পরিস্থিতি? আর বৌদ্ধিক সমাজের এই মুহূর্তে মানে অবস্থানটা কেমন জানতে খুব আগ্রহী। এখন আমরা দেখলাম যে 25 ফেব্রুয়ারি থেকে বইমেলার একটা কথা হচ্ছে, আয়োজন হচ্ছে, কিন্তু এটি ঠিক যে গত বছরের যে বইমেলায় যে কাণ্ডকীর্তিগুলো আমরা দেখলাম, সেখান হ্যাঁ। থেকে বাংলাদেশে বইমেলার ইস্যুটি এবার কিন্তু সময় মতো হয়নি, নির্বাচন ইস্যুতে হয়নি, এটা সেটা নানান কিছু। হুম। আবার এখন তো কালকে থেকে তো রোজা শুরু হয়ে গেছে, এখন রোজার মধ্যে হ্যাঁ। বইমেলা কতটা কি হবে সেটিও দেখার ব্যাপার। আর এবারের বইমেলাটা আসলে আমার কাছে যেটা মনে হয়, প্রাণবন্ত হবে না, এবং সেই অর্থে সার্থক হবে না। এমনিতেই রোজার মধ্যে, তারপরে হয়তো মানুষ বইমেলা শুনলে এখন এমন একটা ট্রেন্ড হয়ে গেছে যে আপনার বই না কিনুক, কিন্তু ওই বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য একটা জায়গায় একদম। যায়, একটা আয়োজনে হ্যাঁ। যায়, সেটা হয়তো হতে পারে। কিন্তু সেই অর্থে বইমেলা জমবে না এই কারণে যে যারা আত্মিকভাবে বাঙালি সংস্কৃতি, কৃষ্টি কালচার নিয়ে যারা চর্চা করেন, সাহিত্য নিয়ে যারা ভাবেন, সাহিত্যকে যারা অন্তরে ধারণ করেন, সেই মানুষগুলোর অন্তরের ভিতরে বা মনের মধ্যে আসলে এখনো স্বস্তি আসেনি। আপনি দেখুন, যেইখানে গত বইমেলায় যা কীর্তিকলাপগুলো হয়েছে, এখন এই বইমেলায় যদি বঙ্গবন্ধুর আহ, বই কি এবারও নিষিদ্ধ থাকবে? আপনার কি মনে হয় যদি থাকে? বঙ্গবন্ধুকে নিয়ে যত হাজার হাজার বই আছে, শুধু বাংলাদেশি লেখকদেরই তো না, উপহার ঠিক। বাংলার ঠিক। আপনাদেরও অনেকের আছে, আছে না? এখন একদম। যদি সেই কোন স্টলে যদি বঙ্গবন্ধুর বই কেউ তোলে, তখন সেটি কি হবে? সেখানে যদি এমন কোন ইস্যুগুলো সামনে চলে আসে, যেই স্পর্শকাতর অনেক বিষয়গুলো নিয়ে যে বইগুলো থাকবে, সেগুলো যদি সঠিকভাবে আপনি আপনার স্বাধীন মতটা প্রকাশ করতে না পারেন আপনার লেখনির মাধ্যমে, তো আপনার জন্য একজন লেখক হিসাবে বইমেলার সার্থকতা কতটুকু থাকবে? আমি যদি উদাহরণ দিয়ে বলি বা আপনাকেই জিজ্ঞেস করি যে, এবার আপনি তো এর আগে আসছেন, আপনি কি এবারে বইমেলায় আসবেন? আপনি আসার মতো স্বস্তি আপনার মনে এখনো তৈরি হয়েছে কিনা? ফলে ঠিকই। এই ঠিকই। বইমেলাটা আসলে আমার কাছে মনে হয় না যে সেই অর্থে আগে আমরা যে বইমেলা বলতে আমরা যেটা ভাবি বা দেখেছি, যে আয়োজনগুলো ছিল, সেই অবস্থাটা এবারের বইমেলায় কি হবে সেটা আসলে দেখার অপেক্ষা করবে। হয়তো বা এরপরে আগামী বইমেলা থেকে একটা কিছু হতে পারে, কারণ একটি রাজনৈতিক পরিস্থিতিতে নতুন একটি সময়ে এরকম কিছুটা একটা হতে পারে। আর মানুষের মধ্যে ভয়, উদ্বেগ, উৎকণ্ঠা কিন্তু এখনো কাটেনি। স্পেশালি আপনি ধরুন সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে
যে আশঙ্কাটি আছে সেটা কিন্তু এই নির্বাচনের মধ্যে দিয়ে আরো ত্বরান্বিত হলো। আপনি যদি একটা জিনিস বলে আমি শেষ করছি, সেটা হচ্ছে যে এর আগে আওয়ামী লীগ সরকার যতবার ক্ষমতায় ছিল 17-18 জন এমপি ছিলেন সংসদে সনাতন ধর্মের বা হিন্দু হুম প্রতিনিধি। হুম এবার সেখানে মাত্র নজিরবিহীন ভাবে মাত্র 2 জন আছেন। তো হ্যাঁ হ্যাঁ সংসদে প্রতিনিধিত্বকারী আছেন মাত্র 2 জন। আবার যদিও 2 জন আদিবাসী আছেন, আর হ্যাঁ মন্ত্রী পরিষদে আদিবাসী সম্প্রদায়ের একজন আছেন, আর হিন্দু সম্প্রদায়ের মাত্র একজন সুযোগ পেয়েছেন, হ্যাঁ মাত্র 2 জন। হ্যাঁ তো হ্যাঁ এই বিষয়গুলোকে হিন্দু সম্প্রদায়ের উপরে যে এই দীপদাসকে যেভাবে, যে জীবন্ত মানুষটিকে যেভাবে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করা হলো, আরো যত হুম, ঘটনা ঘটলো এই নির্বাচনের পরেও কয়েকটি এলাকায় এরকম সহিংসতা হয়েছে। তো হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে আসলে স্বস্তি এখনো আসেনি। সাধারণভাবে আহ অন্য হিসেবগুলো বাদ দিলেও মানবাধিকারের জায়গা, নিরাপত্তা, আর্থসামাজিক পরিস্থিতিতে যতক্ষণ পর্যন্ত তুলনামূলক, আমি আবার বলছি তুলনামূলক স্বস্তি ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত এই সরকারের যে স্থায়িত্ব কিংবা স্থিতিশীলতার যে রূপ, সেটা আসলে আহ এই মুহূর্তে বলার সময়টা এখনো আসেনি। কতটা তারেক রহমান দেখাতে পারবেন সক্ষমতা, সেটি দেখার অপেক্ষা রাখে। হ্যাঁ, তবু আমরা মানুষরা স্বপ্নে বাঁচি, আশায় বাঁচি। আমরা আশা করব যে বাংলাদেশে শান্তি থাকবে এবং শুধু বাংলাদেশ নয়, আমাদের দক্ষিণ এশীয় সমস্ত সাংবাদিক বন্ধুদের মধ্যে দেখাশোনা হবে, বৌদ্ধিক আলোচনা হবে। আজকে এখানেই শেষ করছি। তৌফিক ভাই, অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। জি, নমস্কার। আপনি ভালো থাকুন, আপনাদেরকে অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। ভালো থাকুন, ভালো থাকুন। ওকে।